কমরেড দীপঙ্কর, কমরেড মনোজদা, কমরেড বন্ধুগণ, আমি আসতে দেরি করেছি, শেষ করতে দেরি করব না। প্রথমত সিপিআইএমএল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে ধন্যবাদ যে তারা এসআইআর বিষয়ে এই ভোটাধিকার, নাগরিকত্ব ও সংবিধানের উপর আক্রমণ শীর্ষকে এই কনভেনশন ডেকেছেন, এখানে গণকনভেনশন। ধন্যবাদ এই জন্য যে তাতে আমাকে অন্যান্য বামপন্থীদের মতো আমন্ত্রণ করেছেন উপস্থিত হওয়ার জন্য। বিস্তারিতভাবে দীপঙ্করবাবু বলেছেন বিহারের অভিজ্ঞতা নিরিখে, সেটা আমাদের কাজে লাগবে। কারণ প্রথমে বিহার বলা হয়েছে এবং তারপর বলা হয়েছে গোটা দেশের সম্পর্কে, ইতিমধ্যে সেদিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের কাছে এটা আশঙ্কা নয়, কোনোটাই আশঙ্কা নয়। মোদী সরকার তার সেকেন্ড এডিশনে যখন এলো 19-এ, সে 370 জম্মু কাশ্মীর থেকে শুরু করে হোক, পরপর তারা তাদের নির্দিষ্ট যে লক্ষ্যে কর্মসূচি নিয়ে এগোচ্ছে। আর এই কর্মসূচি রূপায়ণ করার জন্য শুধু সরকার নয়, শুধু পার্লামেন্ট নয়, যেখানে তারা সামহাও মেজরিটি ম্যানেজ করেছে, সমস্ত অঙ্গ প্রতিষ্ঠান রাষ্ট্রের সেগুলোকে কুক্ষিগত করার চেষ্টা করছে। তারই একটা অংশ হিসেবে জ্ঞানেশ কুমারকে দিয়ে নির্বাচন কমিশনকেও হাইজ্যাক করা হয়েছে। নির্বাচন কমিশন, যার দায়িত্ব সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা, সে এখন তার সেই দায়িত্ব পালন করার পরিবর্তে অন্য হাতে বইয়ে নেওয়ার চেষ্টা করছে, যেটা এই হিন্দুত্ববাদী রাষ্ট্রের ক্ষমতায় এসে বিজেপির যে পরিকল্পনা হিন্দুত্ব রাষ্ট্রবাদী রাষ্ট্র তৈরি করার, তার ম্যাপ সেটাকে মাথায় রাখা হয়েছে এবং সেই রোড ম্যাপ হিসেবে এগোচ্ছে। সিএনআরসি যার একটা অংশ ছিল, সরকার নিরপেক্ষভাবে নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। এই এসআইআর আসার আগে গত বছরে আপনারা জানেন হরিয়ানা নির্বাচন, মহারাষ্ট্রের নির্বাচন, দিল্লির নির্বাচনের পরে গোটা দেশে হইচই আরম্ভ হয়, যেখানে সংখ্যা মেলাতে পারছে না কত ভোট পোল হয়েছে, কত ভোট বেরোচ্ছে, কে কত ভোট পেয়েছে, তার যোগফল কি। আমরা আমাদের রাজ্যে পঞ্চায়েত পুরসভা নির্বাচনে দেখেছি, ছাত্র সংসদ নির্বাচন, পুর নির্বাচনে দেখেছি, আমাদের কোঅপারেটিভ নির্বাচনে দেখেছি। যে নির্বাচন যারা পরিচালনা করছে যদি বায়াস হয়, যদি নিরপেক্ষ না হয়, যদি শাসক দলের দলদাস হয়, তাহলে গোটা প্রক্রিয়াটাই কারাপ্টেড হয়। তাহলে আমাদের যেটা গর্ব ছিল, যে গণতন্ত্রের জন্য আমরা বলছি, এই গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন পরিচালনা করার দায়িত্বে যে নির্বাচন কমিশন, সে নিজে এই কারাপ্ট প্র্যাকটিসটা হয়ে গেছে। এবং যখন সেখানে হচ্ছিল সেটা নিয়ে পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে, বিশেষত ইন্ডিয়া ব্লকের মধ্য দিয়ে, তখন কিছু মানুষ এটাকে অন্য খাতে পরিচালনা করার জন্য বললেন আসলে গলত হচ্ছে ভোটার লিস্টে। ভোটার লিস্টে গলত আছে। আমরা বছর পর বছর ধরে বুথ থেকে, অ্যাসেম্বলি কমিটি থেকে, জেলা ভিত্তিক এবং রাজ্য ভিত্তিক সিওর কাছে জমা দিই। অসংখ্য মৃত মানুষ আছে ভোটার লিস্টে। সেই মৃত মানুষের ভোট সরানোর জন্য যখন আবেদন করা হয়, বলে তার ডেথ সার্টিফিকেট নিয়ে এসো। তাহলে ইলেকশন কমিশনের ইচ্ছে থাকে যে ভোটার লিস্টকে স্যানিটাইজ করবে, তাহলে এই যে টেকনোলজির কথা বলা হচ্ছিল, ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, 100% রেজিস্ট্রেশন না হলেও গোরস্থানে, শ্মশানে ডেথ রেজিস্টার্ড হয়, পঞ্চায়েত এলাকায় হয়। তাহলে সেই ডেটা সরকারের কাছে আছে, একটা ডিপার্টমেন্ট থেকে সেই ডেটা নিয়ে আরেকটা ডিপার্টমেন্ট কাজে লাগাবে। যদি মৃত হয়ে যায়, তার রেশন কার্ডটা ফুড ডিপার্টমেন্ট থেকে কেটে দেওয়া হয়। তাহলে সরকার যদি চায়, ইলেকশন কমিশন যদি চায়, সিও যদি চায়, এআরও যদি চায়, তাহলে এই ডেটাকে কাজে লাগিয়ে সে ভোটার লিস্টকে স্যানিটাইজ করতে পারে। তো সেটা উদ্দেশ্য নয়। বছর পর বছর আমরা তালিকা জমা দিই, কিন্তু মৃত মানুষ থাকে, আর ভোটের পরে অনেক গালগপ্প করে বেরোয় যে একটু আগে আসলে মায়ের সঙ্গে দেখা যেত, মৃত মায়ের সঙ্গে যে ভোট দিয়ে চলে গেছে। তো সরকারের ইলেকশন কমিশনের ইন্টেনশনটা প্রথমে ডাউটফুল হচ্ছে। এছাড়া অনেক ভুয়ো ভোটার আছে, ভুতুরে ভোটার আছে, সেটাকে স্যানিটাইজ করার দায়িত্ব কার? ইলেকশন কমিশনের। আজকে ইলেকশন কমিশন যদি বলে এই সব
বাংলাদেশি ভোটার আছে, বিদেশি ভোটার আছে, তাহলে সে ভোটার লিস্টের নাম কে ঢোকালো? সে ভোটার লিস্টের নাম কে রাখলো? নাগরিককে পানিশ করা হচ্ছে। এই যে নয়া ফাঁসিবাদী রাষ্ট্রের চরিত্র আমরা বলতে পারছি, কারণ এদের হচ্ছে একটা ব্যাখ্যা হচ্ছে যে কাজটা তাদের করার কথা, যেটা টেকনোলজি ড্রিভেন ইজিলি করা যায়, সেটা না করে সে আপনাকে বলছে। কখনো বলেছে আধার করুন, তারপর বলেছে আধার লিঙ্ক করুন, তার প্যানের সঙ্গে আধার লিঙ্ক করুন, ব্যাংকের সঙ্গে মোবাইল লিঙ্ক করুন, মোবাইলের সঙ্গে প্যান লিঙ্ক করুন। সরকার মানুষকে ব্যতিব্যস্ত করে রাখছে, সবাইকে। প্রতিদিন জনধন যোজনা শুরু হয়েছিল, ব্যাংকে খাতা খোলো, তারপর নোটবন্দি করে সব পাড়া ছিল, লাইন করে সব নোট পাল্টাও। যেখানে নোট দেওয়ার কথা ছিল কালো টাকা নিয়ে এসে, সেখানে আপনাকে আপনার যে টাকা ছিল সেটাকে পাল্টানোর জন্য লাইন দিয়ে 100 জন মানুষের মৃত্যু গিয়েছে। এবার কিছুদিন অন্তর অন্তর দেখবেন, আমার বক্তা বলেছেন, তাহলে তার রুটি রুজির প্রশ্ন, তার কাজের প্রশ্ন, তার উন্নয়নের প্রশ্ন, তার শিক্ষার প্রশ্ন, তার স্বাস্থ্যের প্রশ্ন, তার বদলে সরকার তাকে নতুন নতুন কাজ এবং সেদিকে ধাবিত করছে যে তুমি এইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ো। এখন আমরা সবাই এসআইআর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। বিধানসভা নির্বাচনের আগে এটা হচ্ছে একটা মুখ্য বিষয় হবে, গুরুত্বপূর্ণ বিষয় হবে। তাহলে মূল যে মুদ্দা, असली मुद्दा, उसको बदलकर जो फर्जी मुद्दा है वो लाने की कोशिश करते हैं। लेकिन ये बुनियादी मुद्दा है। আমাদের দেশের সংবিধানে সবার সমান সম্পদ থাকবে সে স্বীকৃতি দেওয়া হয়নি, কিন্তু সবার জন্য ভোটাধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে জনপ্রতিনিধি আইন মোতাবেক নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সব মানুষের যে একটা ভোট আছে সে যাতে সেটা দিতে পারে। তার বদলে এই যে লিমিটেড ডেমোক্রেসি, সংকুচিত করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার, যেখানে আরো বেশি এম্পাওয়ারমেন্ট দরকার, সশক্তিকরণ দরকার, সেখানে যে অধিকার পেয়েছি, যে অধিকার আছে, সেটাকে রক্ষা করতে আমাদের ব্যতিব্যস্ত হতে হচ্ছে। কারণ নতুন অধিকার চাওয়া, সে অধিকারকে সম্প্রসারিত করার বদলে যে এইটুকু অন্ত থাক। সিএর সময় তাই করা হয়েছিল, নাগরিকতার সময় তাই করা হয়েছিল, যাতে মানুষ বলে ঠিক চাইনে কুকুর ঠাকা। আসলে এইগুলো হচ্ছে একটা ডাল কুত্তাকে রিলিজ করে দেওয়া। এই যে পুরনো গল্প ছিল না, যারা ভিক্ষা করতে গেছে ভিক্ষা পাত্র নিয়ে, কিন্তু এমন ডাল কুত্তা ছেড়ে দিয়েছে, সে তখন সে টেলিফোনে থালার পাশে সবাই দিকে লিখেছে, বললে আমাকে দোয়াই আপনার কুকুরটাকে বাঁধুন একটু। এখন আমরা বলছি নির্বাচন কমিশনকে একটু বাঁধুন। সরকার না বাঁধতে পারে, জনগণ বাঁধবে। সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এবং কিছুটা সেখানে বাধ্য তৈরি করার চেষ্টা করা হয়েছে। এখানে আমাদের খুব বেশি করা উচিত নয়। বিহারের ক্ষেত্রে যা সুপ্রিম কোর্ট করেছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাই করবে, এর কোনো গ্যারান্টি নেই। আমরা সুপ্রিম কোর্টকে জানি, সেখানে রায় বেরোয়, কতটা ন্যায় হয় সেই যথেষ্ট সন্দেহ আছে। এবং যেভাবে কুক্ষিগত করা হচ্ছে রাষ্ট্রের সমস্ত যন্ত্রকে, এটাকে মাথায় রাখা। এবং এই জন্যই বামপন্থীর কাছে একটা দায়িত্ব, একটা সিপিআইএম নয়, একটা সিপিআইএম নয়, একটা আরএসপি নয়, একটা এসইউসি নয়, একটা তোমার ফরওয়ার্ড ব্লক নয়, আমাদের দায়িত্ব। এবং সে দায়িত্ব পালন করার জন্য অপারেটিভ পার্টি কি করতে হবে সেই ব্যাপারেও কিছু বিহার থেকে আমাদের দিক নির্দেশ আমরা পেয়েছি। একদিকে আমাদের প্রচার সংগঠিত করতে হবে, মানুষকে সচেতন করতে হবে তার অধিকার রক্ষা করার জন্য। কারোর ভরসা নয়, কোন দিদি মোদি এটা ঠিক করে দেবে এই গ্যারান্টি নেই। কারণ নির্বাচনে যখন কারাপ্ট প্র্যাকটিসের কথা বলছি, সেটা গোটা দেশে যে বিশালভাবে হয়েছে, আমাদের রাজ্যতে হয়েছে। এটা কেন করা হয়? ভোট লুট কেন করা হয়? কারণ আমাদের প্রাকৃতিক সম্পদ লুট করা হচ্ছে। আমাদের নদী, ঝর্ণা, মাঠ, ঘাট, আমাদের পাবলিক সেক্টর, আমাদের কৃষি, আমাদের শিল্প, আমাদের ব্যবসা বাণিজ্য, এই সব প্রতিদিন লুট হচ্ছে। সুপার প্রফিট করার জন্য, মুনাফা করার জন্য যে ব্যবস্থা গড়ে উঠেছে, আর সেই ব্যবস্থার তাবেদার যে সরকার, তারা এই লুটকে কায়েম রাখার জন্য সেই সমস্ত ব্যবস্থা নিচ্ছে। তাহলে ভোটটা লুট করতে হয়, কারণ আসল লুটটাকে রাখার জন্য। তাহলে আসল লুটটা যদি আটকাতে হয়, তাহলে ভোট লুট না হয় তার ব্যবস্থা আমাদের করতে হবে। এবং তার প্রথম কাজ শুরু হয় ভোটার লিস্ট থেকে। ভোটার লিস্ট থেকে কাজটা শুরু হয়, এবং সেখানেই যদি বিসমিল্লাহ গলদ হয়, তাহলে এই লুটতন্ত্রটাকে আরো বেশি শক্তপোক্ত করে কায়েম রাখতে পারবে। এখানে এ দল ও দলের ব্যাপার নয়। দক্ষিণ পন্থার যে উত্থান হয়েছে, চরম দক্ষিণ পন্থার উত্থান,
তারা যেভাবে তাদের আধিপত্য বিস্তার করছে, হাদ্দাবি বলে হিন্দিতে, কোনো আইন মানবো না, কোনো সংবিধান মানবো না, কোনো সংসদে কোনো আলোচনা মানবো না, কোনো প্রেসিডেন্স মানবো না, যেটা আমি বলছি সেটাই আইন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে বামপন্থী দল শুধু নয়, বামপন্থী অনুসারী মানুষগুলো শুধু নয়, বৃহত্তর জনতাকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের সংবিধানে সবার উপরে প্রথম লাইন উই দ্য ভোটার্স লেখা নেই, উই দ্য সিটিজেন্সও লেখা নেই, লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। সেখানে দাঁড়িয়ে আমরা মনে করি সবার উপরে মানুষ সত্য, এই পিপলকে আমাদের ইউনাইট করতে হবে। আর অবশ্যই যে প্রসিডিউরাল ব্যাপার আছে সেখানে কোনো ল্যাপসের কোনো সুযোগ যাতে না নেয় তার প্রস্তুতি আমাদের নিতে হবে। আপনারা সিপিআইএম এর নৈহাটিতে জানলাম যে এরকম টেবিল পেতে কিছু কাজ করেছেন, এবং তাতে মানুষ কিন্তু যেহেতু আতঙ্কিত, সেই তার এইটুকু অধিকার যাতে না চলে যায় তার জন্য ব্যতিব্যস্ত, স্বাভাবিকভাবে তারা জড়ো হচ্ছে। আমরা গোটা রাজ্য জুড়ে বিএলএ দেওয়ার চেষ্টা করছি, এবং এটা ঠিক সিপিএম একা গোটা রাজ্যের সব বুথে আমরা বিএলএ দেবো, এই রকমের আস্পর্ধা আমরা দেখাতে পারি না। সেখানে বামপন্থী ফ্রন্টের অন্যান্য দলগুলোকে বলা হয়েছে, সিপিআইএমও তার সঙ্গে সামিল আছে। আবার এবং অনেক জায়গায় কোনো দল করে না, কিন্তু মানুষের অধিকারের জন্য এবং এই যে তার নিরাপত্তার জন্য, তার ভোটাধিকারের জন্য যারা চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত, তাদেরকে সঙ্গে নিয়ে এই টিম আমাদের তৈরি করতে হবে, এবং সে কাজটা বুথ দিয়েই শুরু হবে, বুথ ভিত্তিক। এখন উৎসব, তার মধ্যে আমাদের সাংগঠনিক প্রস্তুতি আমাদের দলগুলো তৈরি করা উচিত, যেখানে দাঁড়িয়ে হোক না কম্পিটিশন। অনেক সময় কম্পিটিশন হয়, এটা আমরা যৌথ যখন জমায়েত করি, মিছিল করি, কে কত তারস্বরে স্লোগান দিচ্ছে, কে কত বেশি জমায়েত করেছে, কার প্ল্যাকার্ডটা সামনে আছে, কার ফেস্টুনটা একটু বড় করে আছে, কারটা অনেক বেশি উঁচুতে আছে, আমরা একটু দেখি আমরা কে কত বুথে আমাদের মানুষকে মোবিলাইজ করতে পারি তার ভোটাধিকার রক্ষা করার জন্য, এবং এই বিএলওকে বাধ্য করার জন্য, যাতে দাঁড়িয়ে কোনো জেনুইন ভোটার যাতে বাদ না পড়ে। অবশ্যই ভোটার লিস্ট স্যানিটাইজ হোক, মৃত এবং যেগুলো অস্তিত্বহীন সেটা যাক, সেটাও আমাদের দিতে হবে। নাহলে এমন চেষ্টা করছে যেমন ওরা হচ্ছে সব ঘুষপেটিয়াকে আমরা আশ্রয় দিচ্ছি, আর মোদি অমিত শাহ সব ঘুষপেটিয়াকে বার করার চেষ্টা করছে। এগুলো কতগুলো শব্দ হয়, তো শব্দ তৈরি করা হয়। এখন হচ্ছে গত কয়েকদিনে এখন দেখবেন, আগে ছিল রোহিঙ্গিয়া, তার আগে ছিল বাংলাদেশি, তার আগে ছিল বাংলাদেশি বেআইনি অনুপ্রবেশকারী, এরকম শব্দ তৈরি করা হয়। ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ, গিভ ইট এ ব্যাড নেম। আমাদের এরকম নাম দেওয়া হয়েছিল হারমাদ, যাতে খুন যদি করতে হয় তাহলে একটা এরকম নাম দিতে হয়। এখন লেটেস্ট নামটা হচ্ছে ঘুষপেটিয়া। একবার যদি ঘুষপেটিয়া বলা হয় তাহলে তাকে যদি তুমি তাড়াতে পারো, তাহলে একটা অংশের মধ্যে যেন স্বস্তি পাওয়া যায়, যাক আমি চাকরি পাইনি, কাজ পাইনি, ব্যবসা বাণিজ্য কিছু হয়নি, সব লাঠি উঠেছে, কিন্তু অত ঘুষপেটিয়াকে তো সরিয়ে দিয়েছে। আজকে ঘুষপেটিয়া বলছে, কিছুদিন আগে এই অমিত শাহ বলেছিলেন টার্মাইটস, উই পোকা। আসলে এগুলো হচ্ছে স্টিগমাটাইজ করা। তাহলে যে আমরা যে জনগণের কথা বলছি, সেই জনগণের মধ্যে আদারিং করা, প্রোফাইলিং করা, জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, পোশাক, খাদ্য, সাংস্কৃতিক ধারা, মুখের বুলি, সেটাকে ভিত্তি করে এই আদারিং করা হচ্ছে, অপর করা হচ্ছে। আর সেখানে এখানে বারবার কথা হলো, আর এই মুহূর্তে অপর করার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে উত্তর ভারত বা ভারত জুড়ে, সেটা হচ্ছে বাঙালি মুসলমানদের। এই কদিন আগে আসলে এর মধ্যে আমাদের নিজস্ব দেশভাগের পরে একটা বাস্তবিকতা তৈরি হয়েছে, আমি নিজে বলতে পারি, সেই অংশেই প্রতিনিধি আছি বলে। গতকালই একটা ভালো শিক্ষিত একটা বুক লঞ্চের প্রোগ্রামে ছিলাম, ইংলিশ বুক লঞ্চ হচ্ছে, সারা সেই শিক্ষিত অংশ। তাতে একজন শিক্ষিত মহিলা এসে বললেন, খুব আধুনিকা, আমার সাথে পরিচিত বললেন, আমি বাঙালি, আমি একটা মুসলমানকে বিয়ে করেছি। দুটো শব্দ উচ্চারণ করলেন, বাঙালি এবং মুসলমান। খেয়াল রাখবেন, আমি মানে যন্ত্রণা নিয়ে বলছি, বাঙালি এবং মুসলমান দুটো নিয়ে একটা নতুন শব্দ তৈরি হলো না। আসলে বাঙালি মুসলমানটা মাইনাস হয়ে গেল। যে বাঙালি মুসলমান বলে একটা অংশ আছে, যার ধর্মে মুসলমান হতে পারে, ভাষায় বাংলা হতে পারে, এটা আরএসএস এই জায়গাটাকে ধরেছে। অনেক বাঙালি মনে করেন সে যদি মুসলমান হয় তো সে পুরো ধর্মে বাঙালি নয়, আর গোটা দেশের মুসলমান মনে করে সে যদি বাংলাভাষী হয় তাহলে সে তো হিন্দু, সে তো মুসলমান হয়। তাহলে নন বেঙ্গলি মুসলিমসরা মনে করে বেঙ্গলি স্পিকিং মুসলমানকে, যারা হিন্দু, কারণ ওই উত্তরপ্রদেশের দেওবন্দের বরেলি ধারা অনুযায়ী তারা নেই। আর
হিন্দু বাঙালি অংশ মনে করে, এটা তো পূর্ণ মাত্রায় বাঙালি হলো না। কারণ একটু দাড়ি টুপি যেগুলো এরা বলছে, মুড়ি খায়, চিড়ে খায়, খালা বলে, আম্মা বলে, আপা বলে, এইভাবে ভাগ করা হচ্ছে। প্রোফাইলিংটা হচ্ছে খুব মারাত্মক এবং রাষ্ট্রহীন করার চেষ্টা করা হচ্ছে। আসামে এটা দিয়ে শুরু হয়েছিল এবং আজকে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় যে পরিযায়ী শ্রমিক শব্দটা যাই বলুন, মনোজদা বললেন আমি পরিযায়ী বলি না, প্রবাসী বলি, তাতে খুব খুশি হওয়ার কথা নয়। ভাষারও একটা শ্রেণী আছে। প্রবাসী বলতে আমরা বুঝি MRI, ভা ভা ভা, ভারত সে ভাগা হুয়া ভারতীয়। আর ওই ভাষা বলতে বুঝি যারা ভারত সে ভাগা হুয়া নেই, ভারতে রয়েছে, এই মাটি কামড়ে আছে, এখানেই রুটি রুজির তালাশ করছে। নিজের রাজ্যে কাজ পাচ্ছে না, 100 দিনের কাজ বন্ধ, অন্য রাজ্যে কাজ করতে বাধ্য হচ্ছে। এখানে মজুরি কম, অন্য জায়গায় ছিল মজুরি বেশি আছে, মজুরি একটা অংশ তো তোলা দিতে হয় না, কিন্তু সে দৈহিকভাবে নির্যাতিত হচ্ছে বা নিপীড়িত হচ্ছে এবং শোষিত হচ্ছে। সেই অংশের উপর যখন আক্রমণ হচ্ছে, অনেকে মনে করতে পারেন যে এরা তো ওই আদারি, এ তো আমাদের মতো নয়, এ তো আইটি সেক্টরে কাজ করছে না, এত গেটেড কমিউনিটিতে নেই, এত ইউনিভার্সিটি ডিগ্রি নেই। কিন্তু ওই যদি মনুষ্যত্বটা হারায় এবং আমরা সবাই মানুষ, জনগণের অংশ, এই জায়গাতে প্রত্যেকে সে গিয়ে ভাগাভাগি যে বিষয়টা থাকে, হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি, এই ভাগটা হচ্ছে। আসলে अगर लूट करना है तो फूट डालना पड़ता है। এবং তাহলে যখন আমরা বলছি এই ভোটাধিকার রক্ষা করতে হবে, তখন সাংবিধানিক যে অধিকার আছে এবং আমাদের যে সেকুলার ডেমোক্রেসি আছে, আসলে তাকে রক্ষা করতে হবে। এটা আলাদা করে একটা ভোটাধিকার কেড়ে নিচ্ছে, একটা আই কার্ড কেড়ে নিচ্ছে, তা নয়। এটা আমাদের যে কনস্টিটিউশনাল স্কিম অফ থিং আছে, আমাদের যে ন্যূনতম অধিকার আছে, সবটা পারফেক্ট তা নয়, সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এই কথাটা এসছে বারবার, এবং এটা ভালনারেবল এই জন্যে যে আনডকুমেন্টেড সেকশন, আনডকুমেন্টেড কমিউনিটি। আমি অনেক সিরিয়াস কথা বললাম। 80-র দশকে একটা দেশ পত্রিকায় একটা ছোট গল্প ছিল, নাম ছিল ঠিকানা। আমি এখনো বলি, যখন পড়ি, কিন্তু সে হচ্ছে যেরকম হয় একটা মধ্যবিত্ত বাড়ির সামনে, তখন তো এরকম গেটেড কমিউনিটি নেই, ফ্ল্যাট বাড়ি আছে। তো স্ত্রী বললেন, যখন অফিস থেকে ফিরে এসছে কর্তা, যে একটা ভবঘুরে মহিলা বারবার আসে, উঁকি দেয়, ঘুরে বেড়ায়, এদিকে চলে যাবে, খুব সাবধান। আজকাল সব ওই যে যেরকম হয়, এরা সব আসে, ওই চোর ডাকাতদের খবরাখবর দেয়, কখন বাড়ি থাকবে, খালি থাকবে, বেড়াতে যাবো, পুজোর সময় থাকবো না, তখন সেখানে লুটপাট করতে পারে। তো সাবধান থাকবে না, মনে হচ্ছে কিছু বলতে চাইছে। তো এক রবিবারে উনি থাকলেন, বারান্দায় দাঁড়িয়ে আছেন, মহিলাটা এলেন, উস্কো টুস্কো চুল, আলু সালু বেশ, একবার করে এগোন, আবার নিচে নেমে যান। তো ওনাকে ধরে ডাকলেন, কি ব্যাপার তোমার, কি লাগবে, কি চাও তুমি? আবার তুই টাকা পয়সা লাগবে, তুই চাইবে। বলে আমাকে একটা ঠিকানা দিতে পারবেন বাবু? ঠিকানা? আশ্চর্য হলেন, ঠিকানা চাই কেন? বলছে আসলে আমার ছেলে কাজ করতে এসেছিল শহরে, কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি থানায় গেছিলাম, থানার বাবু বললো যে আমরা গাড়ির তো নাম্বার পেয়েছি, কেস করেছি, তুমি ক্ষতিপূরণ পাবে, কিন্তু তুমি একটা ঠিকানা রেখে যাও, তাতে তোমাকে জানানো হবে, নোটিশ পাবে, তোমাকে আসতে হবে। তো আমার তো কোনো ঠিকানা নেই, তাহলে আমি তো ক্ষতিপূরণ পাবো না। তাহলে ক্ষতিপূরণ পেতে হলে আমাকে একটা ঠিকানা দরকার, আমি আপনার কাছে একটা ঠিকানা প্রার্থনা করতে এসেছি। তাহলে যে দেশে এরকম অসংখ্য মানুষ আছে, তার নিজস্ব কোনো ঠিকানা নেই, যে দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজের ডিগ্রি সার্টিফিকেট নেই, তারা সবাইকে বলছে ডকুমেন্টস দিয়ে রেডি থাকবে। সেখানে দাঁড়িয়ে আসলে আরেকটু মানবিক, আরেকটু আন্তরিক হয়ে, আরও সংগঠিতভাবে, আরও ঐক্যবদ্ধভাবে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে, সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। আমাদের অধিকার আমরা ছাড়বো না, এ লড়াই আমরা লড়বো, এবং আমাদের কাউকে, সহনাগরিককেও, আমাদের সহ যে প্রতিবেশী আছে তারও ভোটের অধিকার খর্ব হতে দেবো না। এই শপথ নিয়ে আমাদের নামতে হবে। এ কাজে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে নামি, আমরা উদাহরণ তৈরি করতে পারবো। এখন বিহারের উদাহরণ বলা হচ্ছে, ইন্ডিয়া ব্লক যে পদযাত্রা করেছে, কেন আমরা আমাদের বাংলার হিত গৌরব ফিরিয়ে আনতে পারি না? যে দেশের মানুষ বলুক, যারা জাত পাত ধর্মবর্ণ নির্বিশেষে, ভাষা নির্বিশেষে একটা হয়ে ইলেকশন কমিশন এর ছড়চাতুরির মধ্য দিয়ে RSS এর যে কর্মসূচিকে রূপায়িত করার চেষ্টা হয়েছিল, সেটাকে আমরা স্টপ করতে পেরেছি। ধন্যবাদ।